হ্যালো, ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। অর্থাৎ এখানে আমাদের হচ্ছে প্রথম ক্লাস। চলে এসো। সবার প্রথমে এখানকার যে নিয়ম বা যে রুলস, সেই নিয়ম অনুযায়ী অঙ্কটাকে কিভাবে নামাতে হয় সেটা আমরা শিখব। সবার প্রথমে এখানে দুটো জিনিস থাকবে, মনে রাখবে। একটা হচ্ছে এক্স কিগ্রা, এখানে হচ্ছে এক্স টাকা প্রতি কিগ্রা চা। মনে করো এক্স টাকা করে প্রতি দাম। আরেকটা হচ্ছে ওয়াই টাকা করে, এখানে চা হতে পারে, দুধ হতে পারে, আরো অন্যান্য কিছু হতে পারে, সেটা আমাদের পোস্টে বলা থাকবে। আমি জাস্ট জেনারেল ফর্মুলাটাকে আগে তোমাদেরকে একটু ভাবনা চিন্তা করাচ্ছি। সাথে কি অনুপাতে মেশালে, এখানে বলছে ক্রয় মূল্য, এখানে বলছে জেড টাকা করে প্রতি কিগ্রা হবে। তাহলে একটা চা, মনে করো এখানে একটা বস্তা আছে, এই বস্তাতে আমি মনে করো একটা প্রকার চা আমি কিনেছি। ভালো করে শোনো, একটা প্রকার চা কিনেছি, সেটা হচ্ছে এক্স টাকা করে কেজি, এক্স টাকা করে প্রতি কেজির দাম। ঠিক আছে, এক্স টাকা করে। আর আরেকটা বস্তাতে মনে করো, সেটা অন্য একটা বস্তা রয়েছে, সেটাতে আমি মনে করো ওয়াই টাকা করে প্রতি কেজি আমি কিন্তু কিনেছি ওয়াই টাকা করে। এবার আমাকে এই দুটো অনুপাতে এমনভাবে আমি মিক্সড করব বা মেশাবো, যাতে আমার নতুন যে মানে ক্রয় মূল্যটা দাঁড়ায় হচ্ছে জেড টাকা। বিষয়টাকে আগে বোঝো, বাস্তবটা দিয়ে বোঝো। এরকম হয় না, দেখবে তোমরা অনেকে দেখবে যে বাজারে মনে করো 10 টাকা কেজি চাল পাওয়া যাচ্ছে, 10 টাকা কেজি সাপোজ। আর আরেকটা মনে করো 20 টাকা করে কেজি চাল পাওয়া যাচ্ছে। এবারে এই 10 টাকা কেজি চাল আর 20 টাকা কেজি চাল, এবার দোকানদার কি ভাবছে জানো, এটা অ্যাকচুয়ালি চাল না বলে তেল বললে সুবিধা হয় বা দুধ বললে সুবিধা হয়। হ্যাঁ, চালটা হয় কি মিক্সড করলে অতটা ভালো মানে ধরা যায় আর কি। কিন্তু যদি তেল হয় তাহলে অত সহজে ধরতে পারবে না। তুমি তেল হিসেবে কল্পনা করতে পারো 10 টাকা কেজি তেল, বা এখানে 100 টাকা কেজি তেল আর একটা 200 টাকা কেজি তেল। তাহলে এদেরকে এমনভাবে মিক্সড করবে যেন প্রত্যেকটা আমার কেনা পড়ে 150 টাকা করে। আমার কথা কি বুঝতে পারলে? বা 150 না বলে 120 করে যদি কেনা পড়ে, 120 কেনা পড়তে পারে, 140 টাকা যাতে কেনা পড়তে পারে। কিন্তু আমি বিক্রি করব কতই, আমি বিক্রি করব দেখাচ্ছে 160 টাকায়। কথার কথা, তাহলে আমার কেনা যেন 140 টাকা করে পড়ে। তার মানে নিশ্চয়ই 200 কেজির চালটা বা 200 কেজি যে তেল, সেটা আমি বেশি নেব না, অল্প নেব। কিন্তু এইটা আমাকে বেশি নিতে হবে যাতে এই ব্যালেন্সটা করতে হয়। তাহলে কি অনুপাতে মেশাতে হবে যাতে আমার দামটা পড়বে এইটা। আগে সবার প্রথমে অঙ্কটাকে বুঝতে পেরেছো কিনা বলো। মানে অঙ্ক পরীক্ষায় কিভাবে আসবে, তারপরে কিভাবে আমরা অঙ্কটার সঙ্গে মোকাবিলা করব, সেইটা আগে তোমরা বুঝতে পেরেছো কিনা আগে বলো। যে আমাদের অ্যাকচুয়াল বার করতে হবে কি, বা আমাদের কি প্রশ্ন করবে, সেইটা তোমরা পরিষ্কার কি সকলের কাছে একটু আমাকে জানাও। হ্যাঁ, এবারে আমরা অঙ্কটাকে করব কিভাবে, চলে আসো। মনে করো এই যে এক্স টাকা করে কেজি চা, এটাকে আমি সস্তা চা হিসেবে ধরে নিচ্ছি, মনে করো কম দাম। আর একটা ওয়াই টাকাটা, এটা মনে করো বেশি দাম। হ্যাঁ, সে তুমি উল্টো ধরতে পারো। তাহলে এবারে আমরা লিখব যে এখানে 1 কিগ্রা সস্তা চায়ের ক্রয় মূল্য এক্স টাকা ধরলাম, আর 1 কিগ্রা দামি চায়ের যে ক্রয় মূল্য সেটা ওয়াই টাকা ধরলাম। তাহলে কোথায় কি লিখতে হবে ভালো করে বোঝো। এদিকে কম দামি, এদিকে হচ্ছে বেশি দামি। যখন অনুপাত বার হবে, কম দামিটা আগে থাকবে, বেশি দামিটা পরে থাকবে। আর যেটা গড় মূল্য, মানে গড়ে যেটা আমাদের ক্রয় মূল্য থাকবে, সেটা থাকবে মিডিলে। এবার আমরা এই এক্স থেকে জেড বিয়োগ করব, অথবা জেড থেকে এক্স বিয়োগ করব, করে এইখানে লিখব। এইখানে মনে রেখো, এখানে কিন্তু সবসময়ের জন্য প্লাসে উত্তর হবে, কোনো মাইনাস মান নেওয়া যাবে না। আই রিপিট, এই জায়গাটায় তোমাদের প্রবলেম হবে। অনেক ক্ষেত্রে মান কিন্তু মাইনাসে আসতে পারে, কিন্তু আমরা এইখানে মানগুলোকে মাইনাসে নেব না। আর এখান থেকে বিয়োগ করে এটাও কিন্তু আমাদের প্লাস মানে আসতে পারে। মানে অনেক সময় মাইনাসে আসবে, কিন্তু আমরা মাইনাস মানটা লিখবো না। মনে করো এখানে -2 হয়েছে, এখানে হচ্ছে মনে করো 3 হয়েছে, তাহলে এই মাইনাসটা আমরা নেব না, তখন 2:3 বলে দেবো। আমি কি বোঝাতে পারলাম? বলো। সেটা আমরা জানি না। দেখো কোনটা
কোনটা বেশি কম, এখানে এক্স বড় না জেড বড় না ওয়াই বড় এটা আমি জানি না, এই মুহূর্তে জানি না। যেটা জানবো সেটা বড়টা থেকে আমরা বিয়োগ করে এখানে লিখবো, আর এটা বড়টা থেকে এখানে বিয়োগ করে লিখবো। বলো, এই অ্যালিগেশনটা ভালোভাবে শিখতে পারলে প্রচুর অঙ্ক আছে যেগুলোকে তোমরা নিজেরা একদম সহজে উত্তর বলে দিতে পারবে। অনেকে দেখে দেখে উত্তর বলে না, এই অ্যালিগেশন করে করা যায়। এটাকে ভালো করে শিখতে হবে। বলো, সকলের কাছে পরিষ্কার হয়েছে? বড় বড় ছোটটা ম্যাটার না, বড় ছোটটা বলতে আমরা যেটা বড় থাকবে তার থেকে বিয়োগ করব। মনে করো আমি যদি তোমাদের একটু উদাহরণ দিই, ধরো কথার কথা, আমি ধরেছিলাম এটা 100, এটা ধরেছিলাম 200, আর এটা ধরেছিলাম মনে করো 140। এবার দেখো 100 থেকে 140 বিয়োগ করলে তো মাইনাসে চলে আসবে, কিন্তু আমরা মাইনাসটা নেব না, শুধু 40 নেব। এটা বড়, তাহলে এটা ছোট, তাহলে এদের বিয়োগ করলে কত হবে? বলো, বিয়োগ করলে কত হবে? 60 হবে। তাহলে এই 60 আর 40-এর অনুপাত মানে কি? 3:2 না? হ্যাঁ কি না? হ্যাঁ, তার মানে এই সস্তা যে আমাদের দাম কম দাম ছিল, সেটা 100 টাকার যে চা বা তেল ছাই বলো না কেন, সেটা 3 ভাগ নিতে হবে, আর এটা হচ্ছে 200 টাকারটা 2 ভাগ নিতে হবে। মানে টোটাল যদি 5 কিলো আমি যদি কিনি, তাহলে টোটাল 5 কিলোর মধ্যে আমাকে 3 কিলো নিতে হবে এই চাল, আর 2 কিলো নিতে হবে এই চাল। তাহলে আমাদের গড় মূল্য যেটা দাঁড়াবে, আমার কিনা দাম দাঁড়াবে 140। এবার আমি দোকানে গিয়ে বিক্রি করব, মানে মনে করো আমি দোকানদার, তখন আমি 160 টাকাতে বিক্রি করব। কারণ আমি বলবো যে এখানে হচ্ছে যে 100 টাকা দাম আর একটা 200 টাকা দাম, তো বলবো তুমি একটা কাজ করো, এর মিডিল পজিশনে একটা চাল রয়েছে, সেটা নিতে পারো, সেটার দাম হচ্ছে এইটা। এরকম হয় না যে 100 টাকা অনেক কম হয়ে যাচ্ছে, একটু বেশি হোক, আবার বলছে 200 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, একটু কম হোক। বলে হ্যাঁ, তাহলে মিডিল পজিশনে 160 টাকা দামের চাল আছে, সেটা নেবে। এরকম হয় না? বাজারে গিয়ে দেখো না। বাস্তবটাকে বোঝানোর চেষ্টা করছি আমি। হ্যাঁ, মানে মিক্সড করা থাকে, বা হয়তো অনেক সময় অন্যান্য কোয়ালিটির হেরফের থাকতে পারে। ঠিক আছে? ধরো তোমাদের যে দুধ হয়, মনে করো বলছি একটা বলছি 100 টাকা করে, মানে কি বলবো, লিটার বা কেজি ধরে নিচ্ছি যা, আর একটা বলছে 200 টাকা। 200 টাকারটা বেশি গাঢ়, 100 টাকারটা কি মানে জলে ভর্তি। এর বলছে না, একটু একটু জল কম থাক, আর এতটা আমরা দাম দিতে পারবো না 200 টাকা। তাহলে বলছে তাহলে তুমি 140 টাকা করে, 60 টাকা করে দিতে পারবে, 160 টাকা করে। বলছে হ্যাঁ। তাহলে তখন দেখছে না মোটামুটি একটু দুধটা গাঢ় আছে, তখন জলের পরিমাণটা একটু কম দিয়েছে। মানে আমি কি বোঝাতে পারছি বিষয়টা? জল আর মানে দুধের যে অনুপাতটা, সেটাকে কনভার্ট করাচ্ছি। মানে অঙ্কগুলো এই রিলেটেড অঙ্ক। হ্যাঁ, এবার এইভাবে অঙ্কগুলোকে আমাদেরকে কিভাবে মোকাবিলা করতে হবে সেটা আমি আস্তে আস্তে করছি, কিন্তু তোমাদেরকে পুরো চ্যাপ্টারের জিসটা বলে দিলাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, দোকানদার কেনা দাম বলতে গড় মূল্য তো তুমি ঠিক করবে। তুমি ধরো বিজনেসম্যান, তুমি বাজার থেকে কি করছো, এরকম হয় না ভেজাল দেওয়া জিনিসটা এখন তো বাজারে প্রচুর। 100 টাকার চাল কিনছো আর 200 টাকার চাল কিনছো, তুমি বাজারে এসে বাড়ি এসে হিসাব করছো, বা বাড়ি থেকে হিসাব করে যাচ্ছ যে আমার যেন কেনা পড়ে 140 টাকায়, আর আমি এটাকে বিক্রি করতে পারবো 160 টাকায়, তাহলে আমি 20 টাকা করে লাভ করবো প্রতি কেজিতে। মানে তোমার এরকম একটা বিবেচনা করেছো। তাহলে তোমাকে এবার মানে খাতা পেন নিয়ে বসতে হবে, যে তাহলে এই এই টাকার চাল আমি কতটা কিনবো, আর এই টাকার চাল আমি কতটা কিনবো। সে চাল হতে পারে, দুধ হতে পারে, সে এনি মানে কি বলবো, এনি প্রোডাক্ট, যে কোনো কিছুই হতে পারে। তখন তোমাকে এই গড় মূল্যটা তো তুমি ঠিক করে রেখেছো, তুমি এই গড় মূল্যটা না, তুমি এখানে 180ও করতে পারো, 180ও করতে পারো তোমার নিজের মতন ইচ্ছা খুশি। তখন তোমাকে রেশিওটা চেঞ্জ হবে। এদের অনুপাতটা যেমন আমাদের 3:2 এসেছিল, তখন দেখা যাচ্ছে এমন হতে পারে, মানে 7:9 হতে পারে। সেটা যাই হোক, আমি জানি না এক্স্যাক্টলি, চেঞ্জ হবে। এই অঙ্কগুলোকে নামানো এইভাবে নামাবো আমরা। অনেক সময় আমাদের অনুপাত দেওয়া থাকবে, আমাদেরকে অনুপাত দিয়ে সেখান থেকে কিভাবে উঠবো। চলে এসো, আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করছি, এবং আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতেও পারবে। প্রথমে দেখো 60 টাকা করে কেজি চা, আর হচ্ছে 90 টাকা করে কেজি চা, দুটো চা মিক্সড হবে। এই চার বিষয়, এই বিজনেসটা এটা এই এই বেশি হয় এই জায়গায়। দেখো 60 টাকা আর 90 টাকার মিডিলে, বা মিডিলে বলতে অ্যাকচুয়ালি মিডিলে হবে না, মানে ওর মধ্যে কোথাও না কোথাও হবে। তাহলে 72 টাকা করে কেজি আমি চা কিনবো, মানে আমার যেন কেনা পড়ে।
তাহলে 60 টাকাটা একদিকে লিখলাম, 90 টাকা লিখলাম, 72 মিডিলে রাখলাম, বিয়োগ করে এখানে রাখবো, বিয়োগ করে এখানে রাখবো। দেখো 18:12, 18:12 মানে কত? 6 দিয়ে কাটলে 3:2। তাহলে আমরা দেখো, তাহলে ডাইরেক্ট আমরা বার করে ফেলতে পারলাম না যে 3:2। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এইরকম অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ, কিন্তু এগুলো না জানার কারণে হয়তো তোমরা করে আসতে পারো না, কিন্তু এবার থেকে জানো পেরে আসো, যেন কোনো অসুবিধা। হ্যাঁ, বলো। সর্বনাশ করেছে, গড় মূল্য তো দেওয়াই রয়েছে, 72 কি করে হবে? 72 তো দেওয়াই রয়েছে। তা কোরাই মূল্য নিয়েই তো আমরা কাজ করছি বাবা, এ তো সব জায়গায় কোরাই মূল্য নিয়েই কাজ করছি। তো এই দেখো সব জ্যান্ত লেখা রয়েছে এখানে, জ্যান্ত কোরাই মূল্য। তুমি বাজারে গিয়েছো, ভালো করে শোনো, তুমি একটা বিজনেসম্যান, তোমার বাড়িতে একটা দোকান আছে, ঠিক আছে, একটা একটা মুদিখানার দোকান আছে, ভালো করে ঠান্ডা মাথায় বোঝো। তুমি বাজারে পাইকারি দোকান থেকে 60 টাকা দামের চা কিনেছো আর 90 টাকা দামের চা কিনেছো। এবার তুমি বাড়ি এসে ঠিক করছো যে আমার চাটার 72 টাকা যেন ক্রয় মূল্য হয়, বা তুমি বাড়ি থেকে ঠিক করে যাচ্ছ যে আমি 72 টাকা ক্রয় মূল্য যেন আমার কেনা দাম পড়ে 72 টাকা, ঠিক আছে, আমি বিক্রি করবো 80 টাকায়, কথার কথা একটা। তুমি এটা ঠিক করে রেখেছো আগে থাকতে, গিয়ে দোকানে গিয়ে বলছো যে তুমি এই অনুপাতটা জেনে গেছো 3:2। তাহলে তুমি বলছো দোকানদারকে যে এই টাকা দামের চা তুমি আমাকে 3 কেজি দাও, আর এই টাকা দামের চা আমাকে 2 কেজি দাও। তাহলে দেখো টোটাল তোমার 5 কেজি চা হলো না? এই যে টোটাল 5 কেজি চা, তুমি 5 কেজি চার ক্রয় মূল্য বার করে দেখো, 5 কিলো চার এই ক্রয় মূল্য তোমার এখানে এই 60 টাকা আর 90 টাকা যদি হয় আর 72 টাকা যদি হয়, দেখবে এই দুটোর টাকা সেম হবে। যদি 3 এখানে 60 দিয়ে গুণ করলে 180 টাকা পড়ছে, আর এই জায়গায় গুণ করলে 180 পড়ছে, হ্যাঁ কি না? তাহলে 180 আর 180 360 না? তাহলে তোমাকে কিন্তু 360 টাকা খরচ হয়েছে। তুমি 72 টাকাটা ডাইরেক্ট 5 কেজি কিনে ফেলো। দেখো তো কত হয়, গুণ করো, 5 এর সঙ্গে 72 গুণ করলে কত হয়? 10 শূন্য আর থাকছে 1, 5 7 35, 1 36, দেখো তো 360 টাকা হলো না? এটা তো কেনা দাম পড়েছে। বিক্রি কি করবে না করবে এটা তোমার ব্যাপার, তুমি বিক্রি 500 টাকাও করতে পারো, কিন্তু সেটা মানে কি বলবো, ঠকানো হবে। কারণ তুমি 60 টাকা 90 টাকায় কিনে 500 টাকায় বিক্রি করবে, সেটা ঠকানো হবে। তাই এটা মোটামুটি আনুমানিকভাবে 72, মানে 90 আর 60 এর মিডিল পজিশনের দিকে বা মাঝখানে কোথাও না কোথাও থাকলে ভালো হয়। বোঝাতে পারলাম নাকি, না এখনো ডাউট আছে? বলো। চলো এবারে তাহলে তোমরা এই অঙ্কটা আমাকে বলো। 30% অ্যালকোহলযুক্ত দ্রবণের সাথে 50% অ্যালকোহলযুক্ত দ্রবণের কি অনুপাতে মেশালে 35% অ্যালকোহলযুক্ত দ্রবণ পাওয়া যাবে? 3:1। তাহলে মোটামুটি অ্যালিগেশন তোমরা এবার সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশনটা করি, দেখি। দেখো প্রথমে 30%, আমরা পার্সেন্টেজও লিখবো না, হ্যাঁ, মনে রেখো পার্সেন্টেজও আমরা লিখবো না, কারণ আমাদের সুবিধা হবে। কিন্তু তোমাদের প্রথমে অঙ্কগুলোকে বোঝানোর জন্য আমি লিখেছি, ইচ্ছা করেই লিখেছি, যাতে আমি একটু বোঝাতে পারি। আচ্ছা 30%, আর একটা হচ্ছে 50%, মিডিলে 35%, এদের মধ্যে বিয়োগ করলে 5%। অবশ্যই দেখো ছোটটা কিন্তু আমরা পরে মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি। এখানে বিয়োগ করলে 15%, কাটাকুটি করো 3:1। আমাদের একদম ডাইরেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। দেখো এই অঙ্কটা পরীক্ষায় পড়েছে, তাহলে আমরা যদি একটু যদি সচেতনভাবে করি, তাহলে এই অঙ্কটা আমাদের যে সে হয়ে যাবে না। কোনো চাপ আছে কি? আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, একজন ব্যবসায়ীর কাছে 1000 কিগ্রা চাল আছে, বলছে এর মধ্যে কিছু চাল 8% লাভে এবং বাকি চাল 18% লাভে বিক্রি করে। যদি মোটের উপরে তার 14% লাভ হয়, তবে 8% লাভে সে কত চাল বিক্রি করেছে সেটা কিন্তু আমরা বার করব। দেখো অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে উত্তর করতে পারছে, অপশান এ উত্তর দিয়ে দিচ্ছে। তাহলে আমাদেরকেও এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে, তাহলে আমরা দেখবে যেই সেই হয়ে যাবে, কোনো চাপ নেই। 400।
আমরা কি লিখবো, প্রথমে 8%টাই লিখি। আচ্ছা আমরা পার্সেন্টেজ দিচ্ছি না, হ্যাঁ। আর 18, আর মোটের উপরে কত, 14। তাহলে এখান থেকে বিয়োগ করে এখানে লিখবো, ভালো করে শোনো কত হবে, 6। আর এটা বিয়োগ করলে এখানে কত হবে, 4। অনুপাত কত, অনুপাত হয়ে যাবে আমাদের 2:3। তাহলে এখানে আমাদের যেহেতু 8% চালের, এখানে 8% লাভের যেটা, তার মানে 2 অনুপাতের কাজটা আমাকে করতে হবে। তাহলে 1000 কিগ্রা চাল রয়েছে, তাহলে 1000 কিগ্রা চালকে আমি কি করব, 1000 কিগ্রা চালকে আমরা 2 বাই এটাকে জাস্ট কি করব, মানে অনুপাতে যেটা ভাগ করে আর কি, জানো তো, দুজনের যোগফল নিচে ভাগ করতে হয়। তাহলে হচ্ছে এটা হচ্ছে কত, কাটলে 200, দেখো তো সবার 400 এসছে কিনা, প্রত্যেকে বলো বুঝতে পারছো কিনা। তাহলে এই রিলেটেড অঙ্ক পরীক্ষা আসলে কি মানে ভয়তে পালানোর কোনো রাস্তা আছে, বলো আমাকে একটু। এইরকম অঙ্ক পরীক্ষায় আসলে অন্ততপক্ষে এইটুকু আমাকে গ্যারান্টি দাও যে না আমরা এইটুকু, এইরকম অঙ্ক আসলে আমরা করে আসতে পারবো। হ্যাঁ, এবং তোমরা মনে রেখো এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা একটা থেকেই যায়, মানে হয়তো একটার বেশিও থাকতে পারে। আচ্ছা টাইপিং এর মাধ্যমে সলিউশন করছি দেখো, আর পার্সেন্টেজ কিন্তু লিখছি না, প্রথম অঙ্কে লিখেছিলাম, এবার কিন্তু লিখছি না। তাহলে 8 এখানে বিয়োগ করে 6, এদিক থেকে এই বিয়োগ করে 4, অনুপাত বেরিয়ে গেল, খেলা শেষ। তাছাড়া আরও একটা কাজ করতে পারো, দেখো এখানে যে অনুপাত রয়েছে এই অনুপাতে যোগ করলে কত হয়, 10। তাহলে 10 এককের মান হচ্ছে 1000, তাহলে 1 এককে কত, 100। তাহলে 4 এককে কত, এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই অনুপাতে এইভাবেও করতে পারো, ওই একই জিনিস, আমি আগেও যেটা করেছি এটাও যা করছি একই ব্যাপার, পার্থক্য কিছুই না। আচ্ছা যদি এটা এটা 18% লাভের কথা বলতো তখন আবার উত্তর হতো 600 নাকি। হ্যাঁ, অঙ্কগুলোকে ধরতে পারছো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা এইটা তোমরা আমাকে একটু বলবে, এটাও খুব ভালো একটা অঙ্ক, এবং এটাকেও আমরা ওই একই মেথডের মাধ্যমে সলভ করতে পারবো। চলো দেখি, এখানে কিন্তু আমাদেরকে আবার অনুপাত দিয়েছে, ভালো করে শোনো অঙ্কটাকে বুঝতে হবে। দুটো পাত্র রয়েছে, একটা এ একটা বি, দুটো মিশ্রণে বলছে দুধ ও জলের অনুপাত আমরা জানি, মানে আমাদের এ পাত্র আর বি পাত্রে তাদের মিশ্রণের পরিমাণ যেটা অনুপাত থাকবে সেটা আমরা জানি। তাহলে দুটো পাত্র, আমি অঙ্কটাকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে তোমাদের সুবিধা হবে। মনে করো এই একটা পাত্র, এখানে দুধ আর জলের রেশিও থাকবে 5:3, আর আরেকটা পাত্র থাকবে, এখানকার রেশিও থাকবে 2:3 তে। তাহলে এই দুটো পাত্র থেকে এমন ভাবে আমরা মিক্সড করব বা এমন ভাবে মেশাবো যেখানে কিনা কি হবে, সব সমান সমান হবে, অর্থাৎ 1:1 হবে। বুঝতে পারলাম। তাহলে আমাদেরকে বলছে এই যে অনুপাত, কি অনুপাতে নিলে এরা 1:1 হবে, ভালো করে শোনো আমার কথা। তাহলে আমাদেরকে অনুপাত দিয়ে কাজটা করতে হবে। অনুপাত বলতে আমরা যে কোনো একজনকে নিয়ে কাজ করলেই হয়ে যাবে। মনে করো এই পাত্রে টোটাল দুধ আছে কতটা বলো তো, হ্যাঁ, তার মানে 8/5, এই 5/8। আর এই পাত্রে টোটাল দুধ আছে কতটা, 2/5। আর আমাদেরকে এই পাত্রে টোটাল দুধ আছে কতটা, 1/2। তাহলে এইবারে অ্যালিগেশন মারো, এটা একটা মেথড। হ্যাঁ, এভাবে করতে পারো, আমি বলছি। এবার দেখো এখানে বিয়োগ করলে আমাদেরকে এখানে 5/8 মাইনাস 1/2 বিয়োগ করলে কত আসবে, উপরে 10 আর নিচে 8, মানে উপরে হবে আমাদের 2 আর নিচে হয়ে যাবে এখানে। আচ্ছা আমি এখান থেকে লসাগু করে যদি করি তাহলে আমাদের আরো সুবিধা হবে। 8 যদি লসাগু হয় তাহলে উপরে 5 আর এখানে হচ্ছে -4, মানে 1/8 হচ্ছে না, তাহলে এই পাশে 1/8 বসলো। আর এই পাশটা কি হবে বলতো, এই পাশটা হচ্ছে আমাদের বড় 2/5 মাইনাস 1/2, 2 দুগুণ 4 মাইনাস 5, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 4 মাইনাস 5, মাইনাস আসুক অসুবিধা নেই, আমরা মাইনাসটাকে নেব না, মানে 1/10 লিখছি, মাইনাসটা লিখছি না। তাহলে 1/10। এবার এদের অনুপাত মানে কোনাকুনি গুণ হয়ে উল্টে যায়, মানে 8:10 হয়, তাহলে কাটাকুটি করো 4:5 হবে। এইভাবে তোমরা চাইলে করতে পারো, কিন্তু আর একটা মেথড আসে, আমি সেটাও শেখাচ্ছি। তো আগে তোমরা এই মেথডটা প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। কোন জায়গায় বুঝতে পারছো না, একটা লাইনও বুঝতে পারছো না এমন কি?
5-এর 8টা বলতে এখানে দেখো 5, এই যে 5 রয়েছে আর এখানে 3, এরা এই অনুপাতে দুধ আর জল রয়েছে, তাহলে দুধ থাকবে কতটা? 5-এর 8 অংশ না, আর জল থাকবে কতটা? 3-এর 8 অংশ না, কারণ এই অনুপাতে মেনটেন করে চলে। দুজনার এই দুধের পরিমাণ, দুজনারই কিন্তু দুধের পরিমাণ লিখছি, এখানে কিন্তু জলের পরিমাণ লিখতে হবে না। তাহলে এখান থেকে এটা বিয়োগ করবে, এখান থেকে এটা বিয়োগ করে এখানে বসিয়ে দেবে। যদি এটা বুঝতে পেরে থাকো, আমি এর থেকে আরো সহজ মেথড বলছি, বলবো? অ্যালিগেশনই করব, কিন্তু একটু একটু অন্যরকম ভাবে আমরা ভাবনা চিন্তা করব। সবার প্রথমে একটা জিনিস দেখো তো, আমি প্রথম পাত্রে, এ পাত্রে রয়েছে কি বলতো, 5:3। আমি একটু দূরে দূরে লিখছি কারণ একটু পরে কাজ করব তাই। আর আরেকটা অনুপাত দেখো 2:3। আচ্ছা, এখানে টোটাল কত লিটার রয়েছে বলতো? হ্যাঁ, 8 লিটার। আর এখানে টোটাল কত লিটার রয়েছে বলতো? 5 লিটার। আমি বলছি এই দুটো লিটারকে তুমি সমান করতে পারবে? তাহলে করা যাবে। একে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে এটা 40 লিটার হয়ে যাবে, আর এটাকে যদি আমি 8 লিটার দিয়ে গুণ করি তাহলে এটাও 40 লিটার হয়ে যাচ্ছে, হচ্ছে না? তাহলে এই অনুপাতকেও তুমি নতুন করে গুণ করো, কত দিয়ে? 5 মানে 25, আর এটা কত হচ্ছে? 15। এটা কত হচ্ছে? 8 দিয়ে গুণ করলে 16, এটা গুণ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 24। তাহলে এর 25 আর এর 16 অ্যালিগেশনে ফেলো। আর এদের মধ্যে গড়টা কত? দেখো 40-এর অর্ধেক অর্ধেক হবে মানে কি? অ্যাকচুয়ালি অর্ধেক অর্ধেক বলতে কি? 20। তাহলে 20 ওই দিক থেকে 25 আসলে 5, এদিক থেকে আসলে বিয়োগ করলে 4। দেখো 4:5 আনসার হয়ে গেছে। বোঝাতে পারিনি মনে হয়। মানে আমাদের যে জলটা নিয়ে করলেও একই হবে, একই তো হওয়ার কথা। দেখো সেই একই আসছে, এদিক থেকে 4 আর এদিক থেকে বিয়োগ করে 5। হ্যাঁ, অনুপাতে যে কোনো একটা করলে হয়, হ্যাঁ এটা মনে রেখো, কারণ একটা আরেকটাকে ব্যালেন্স করতে পারে। আচ্ছা, বলো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করে নাও। কোন জায়গায় 20টা? 20টা এর অর্ধেক, অর্ধেক অর্ধেক থাকবে মানে কি? মানে আমি তো, মানে রেশিওটা সমান, মানে অর্ধেক অর্ধেক থাকবে, 1:1। আর কেউ কিছু বলবে? অ্যাকচুয়াল কি জানো, আমরা কিন্তু, তোমরা হয়তো ধরতে পারছো না, তাই আমরা সেই আগে যেটা করেছিলাম না, ওই যে 5/8, আর একটা কত ছিল 2/5, মানে আমরা, আর এটা 1/2 লিখেছিলাম, এ সকলকে তুমি 40 দিয়ে গুণ করে দেখো, সেই খেলা শেষ হয়ে যাচ্ছে। এইটা করেছি আর কি, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না। এটা হচ্ছে 5, এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 8, এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 20। তাহলে দেখো তো, এটা হচ্ছে 25। মানে তোমাদের জাস্ট, মানে সংখ্যায় হলে তোমাদের সুবিধা হয়, মানে ভগ্নাংশ হলে অসুবিধা হয়, তাই জন্য আমি এটাকে চেঞ্জ করে দিলাম। এটা 5, এটা হচ্ছে 4। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা চাইলে এই, হ্যাঁ এটাও করতে পারো। ওটাও তো আগে, ওটাও তো একবারে অনুপাত বেরিয়েছে। আমি তো সেই কথাই বলছি, ওটা ভগ্নাংশের বিয়োগ, যোগ বিয়োগ করতে হচ্ছিল। কিন্তু এটা তোমরা যদি মনে করো, তোমরা যদি এখন এই মুহূর্তে আমি যেরকম ভাবে এদেরকে যোগফল করে তাকে ব্যালেন্স করেছি, যদি সেটাও নাও করতে চাও, তাহলে তোমরা মনে রেখো, এই যে 8 আর এই যে নিচে এই 5, এই দুজনের এলসিএম অর্থাৎ লসাগু দিয়ে সকলকে মাল্টিপুল করবে, মানে গুণ করবে, তাহলেই খেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ সৌভিক, কি বলছো বলো? ও আচ্ছা আচ্ছা, 40 আমি নিজে থেকে দিচ্ছিলাম। বলো এবার আমাকে, প্রত্যেকে ক্লিয়ার করো যে না এবার বুঝতে পেরেছি, পরিষ্কার হয়েছে। অনুপাত দিয়ে করতে পারো, কিন্তু অনুপাত দিয়ে ওই যে একটু প্রবলেম হবে ক্যালকুলেশনের। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে প্রতিদিন, কথাটা হলো, যাদের রিনুয়াল করার কথা বলেছি তোমরা তাড়াতাড়ি রিনুয়াল করো। আর যদি মনে হয় যে না রিনুয়াল করবে না, তাহলে কিন্তু আমি গ্রুপ থেকে বার করে দেব। ঠিক আছে, লাস্ট চান্স আজকে ক্লাসের পর থেকে, ইভেন আজকে ক্লাসের রেকর্ড ক্লাসও আমি আর তোমাদের দেবো না, আগে গ্রুপ থেকে বার করে তারপর রেকর্ড ক্লাসটা দেবো।
ওই জন্য বলছি যদি রিনিউয়াল করতে চাও তাহলে অবশ্যই রিনিউয়াল করে নিও। পরবর্তী আবার নতুন 3 মাস তোমরা ক্লাস করতে পারবে শুধুমাত্র 250 টাকা পেমেন্ট করলে। আর যদি মনে করো যে না আমরা এই ব্যাচের পরে গিয়ে ক্লাসে জয়েন করব, তখন কিন্তু আবার তোমাদেরকে সেই পুরো পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর যদি ব্যাচটা কন্টিনিউ করো তাহলে আর নতুন করে তোমাকে আবার পুরো পেমেন্ট করতে হবে না। কন্টিনিউ করলে তখন 250 টাকাতে মিটে যাবে আবার 3 মাসের জন্য। বারবার বলছি, আমি কিন্তু আজকে তোমাদের যাদেরকে আমি নোটিশ পাঠিয়েছি তাদেরকে কিন্তু আজকে রিমুভ করব গ্রুপ থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা দুটো মেথডে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এবার যার যেটা সুবিধা হবে, তবে আমি বলবো ওই একটু ব্যালেন্স করে করলেই সুবিধা হচ্ছে, কারণ আমাদের ভগ্নাংশের ঝামেলাটা থাকছে না। আমি হয়তো ভগ্নাংশ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে তোমরা একটু দু জায়গায় যদি একটু যদি 40 দিয়ে সকলকে গুণ করে নাও, তখন কিন্তু তোমাদের একদম ইজি হয়ে যাবে, তখন আর অত ঝামেলা হবে না। করে নিও। মেন বিষয় হচ্ছে তোমাদেরকে আমি ঠিকঠাক মানে ধরাতে পারছি কিনা আগে এটা বলো। হ্যাঁ, এবার এটা বলো তোমরা। দেখো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এরকম বিভিন্ন অঙ্ক না আমরা অ্যালিগেশনের মাধ্যমে, বিশেষ করে সরল সুদটা, চক্রবৃদ্ধি সুদটা আবার একটু ঝামেলা আছে, আমরা বিশেষ করে সরল সুদটা অ্যালিগেশন দিয়ে করে ফেলতে পারি। কি বলছে, একজন একজন ব্যক্তির কাছে বলছে 1 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা তো নাকি না 10,000 না 1 লাখ টাকা ছিল, তিনি এর থেকে কিছু টাকা বলছে 9% বার্ষিক হারে সরল সুদ দেয়। বলছে যদি এতে তার মোট বার্ষিক আয় বলছে 9,400 টাকা হয়, তাহলে 10% হারে সে কত টাকা ঋণ দিয়েছিল। তার মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে কি, দুটো পার্সেন্টেজ আসে। একটা হচ্ছে 9% সুদ নিয়ে কিন্তু সে কি করছে, টাকা পাচ্ছে, আর একটা হচ্ছে 10% পাচ্ছে। তাহলে দুই জায়গা থেকে সে কিন্তু টাকা আসছে। সেই মোটের পরিমাণটা সেটা আমরা জানি, সেটা হচ্ছে কত, এই যে সেই টাকাটা এই যে। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে 10% হারে সে কিন্তু কত টাকা ঋণ দিয়েছিল। তোমরা উত্তর দিয়েছো কত, মানে 4,000 বলতে 40,000, মানে এটা 40,000, অপশন বি বলছে, তাই তো? দেখো এরম বড় বড় অঙ্কগুলোকে দেখে দেখে উত্তর বলে দিচ্ছ, তাহলে ভাবো, ঠিক আছে? বড় বড় অঙ্কগুলোকে দেখে দেখেই উত্তর বলা যায় তার মানে, নাকি? আমরা কি করব, আমাদেরকে ওই একই গল্প, মনে করো 9%টা লিখবো, আচ্ছা পার্সেন্টেজ আর দেবো না, হ্যাঁ, মনে করো পার্সেন্টেজ লেখার জন্য তো আমাদের একটা সময় নষ্ট হবে, ওই জন্য আর লিখছি না। আর এখানে ও আচ্ছা, এই অঙ্কটা একটু আলাদাভাবে করতে হবে, দাঁড়াও। মনে করো 9% হারে পুরো টাকাটা ধরে নিতে হবে, যে পুরো টাকাটা 9% হারে যদি দিতাম তাহলে কত টাকা পেতাম। তাহলে 9% মানে পার্সেন্টেজের দুটো শূন্য মামার বাড়ি পাঠিয়ে দাও, তাহলে 9,000 টাকা। আচ্ছা 10% হারে 10,000 টাকা, হ্যাঁ কি না? আচ্ছা মোটের ওপরে কতটা, মোটের ওপরে 9,400, তাহলে এদিকে বেশি কত থাকছে 400, এদিকে কত 600, খেলা শেষ হয়ে গেল তো। আর কি লাগবে, আর তো কিছুই লাগবে না। এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি যোগ করলে হয় 1,000, হ্যাঁ কি না? বা অনুপাত আমরা আরো সহজে, হ্যাঁ ওরকম করে করতে পারো। যদি মনে করো ওরকম, আমি ওরকমই করতে চাইছিলাম, তবে অনেকের আবার ধরতে অসুবিধা হয়, তো ওই জন্য ওটা বলতেও চাইছি না। তোমরা অনুপাতই করো না, অসুবিধা নেই, দুটো শূন্য কেটে দাও, আর এটা 4 2, এদিকে হচ্ছে 3, তার মানে টাকাটা ভাগ হবে 3:2 অনুপাতে। তাহলে এখন আমাদেরকে বার করতে বলছে 10% অনুপাতে যেটা ছিল, তার মানে এই দুই অংশটা আসবে। তাহলে 2 মানে হচ্ছে 2/5, এর উপরে চাপবে কত, 1,00,000 টাকা। কটা শূন্য, 5টা, দুটো 5টা, তাহলে এটা দিয়ে কাটো, তাহলে প্রথম এটা 2, তারপর হচ্ছে 4টে শূন্য, তাহলে 40,000 টাকা আমার উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। তাহলে এই সমস্ত অঙ্কগুলোকে এখন দেখে দেখে নামানো যাবে তো নাকি? কিন্তু সরল সুদ দিয়ে যদি আমি করি এই অঙ্কটা অনেকটা বড় হবে, অনেকটা বড় হবে। কিন্তু আমরা এই অঙ্কগুলোকে তখন, হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম, সরল সুদ যখন আমরা পড়িয়েছিলাম তোমাদেরকে, তখন বলেছিলাম যে কিছু অঙ্ক আমরা তোমাদেরকে এইভাবে, অর্থাৎ অ্যালিগেশনের মাধ্যমে সরল সুদটাকে নামাবো, বুঝলে?
এই রোহান কারক, বলো, ঠিকঠাক বুঝতে পারছো? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসছে না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তোমাদের জন্য টাইপ করে রেখে দিয়েছি। এবারে তোমরা আরো একটা কাজ করতে পারো, দেখবে আর একটা কাজ কি করতে পারি। মনে করো আমরা এই অঙ্কটাকে আমরা আরেকটু সহজ করার জন্য কমন জায়গা অর্থাৎ দুটো করে শূন্য কমন আসে প্রত্যেকের বলে আমরা দুটো করে শূন্য কেটে দিতে পারি। তাহলে এটা 90, এটা 94, তাহলে এখানে এই 100 না, এই 400 না হয়ে 4 হবে, আর এটা 100, এখান থেকে 90 মানে এটা 6 হবে। তাহলে আমাদের ডাইরেক্ট আরো সহজে কিন্তু 3:2 আসবে। এটা কিন্তু আমি হয়তো এক্ষেত্রে করতে পারছি ঠিক কথা, কিন্তু এমন তো হতে পারে এই জায়গায় 5 রয়েছে 945, তখন কিন্তু তুমি একটা করে শূন্যর বেশি কাটতে পারবে না। হ্যাঁ, যখনই কাটতে হবে দুটো হলে দুটো প্রত্যেককেই কাটতে হবে, তিনটে হলে তিনটে প্রত্যেককেই কাটতে হবে। আমি কি বোঝাতে পারলাম? এই এই জিনিসগুলো তোমাদের একটু স্পিড বাড়িয়ে দেবে আর কি, আর কিছুই না। বলো প্রত্যেকের কাছে পরিষ্কার হচ্ছে কিনা? হ্যাঁ, এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তবে যখন দেখবে সেম সংখ্যক মানে জিরো থাকবে তখন করতে পারবে। আচ্ছা, এটা তাহলে বলো, এটা আবার একটু অন্য টাইপের অঙ্ক হবে, মানে অ্যালিগেশনের যেটা আমরা আগে পার্ট করলাম ওই রিলেটেড প্রচুর অঙ্ক আরো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আর এই ধরনের অঙ্কগুলোকে এটা আবার এগুলো পরীক্ষায় ভীষণ আসে, এটাকে আমরা কিভাবে নামাবো সেটা এবার শেখাবো। অপশন ডি। এইগুলোকে আমরা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে, এখানে কি বলছে, একটি পাত্রে বলছে 50 কিগ্রা দুধ আছে, বলছে তার থেকে 50 মানে 5 কিগ্রা দুধ বের করে নিয়ে তাতে জল দিয়ে ভর্তি করে দেওয়া হলো। তার মানে যখন দুধ বের করে নেব আর সেই জায়গায় আবার পুরোটাই জল ঢেলে দেব, মানে বিষয়টা কেমন বুঝতে পারছো? বলছে এই প্রক্রিয়াকে আরো 2বার করা হলো, বলছে শেষে ওই পাত্রে কি পরিমাণ দুধ থাকবে। দেখো হয়তো একবার হলে কিন্তু আমরা একটা ঝামেলা মানে এমনি মুখে মুখে ক্যালকুলেশন করে দিতে পারতাম, কারণ মুখে মুখে বলতে এটা যদি আমরা 50, তো এখানে 5 যদি চলে যায় তাহলে আমরা বলতাম 45 রয়েছে, আর এখানে আমাদের জলের পরিমাণ নতুন করে অ্যাড হয়েছে 5। কিন্তু এর পরের বারে আমাদেরকে বলছে এবারে কিন্তু এই পাত্র থেকে দুধও আসবে আবার জলও আসবে, মানে দুটো কিন্তু মিক্সড করে এবার কিন্তু বেরিয়ে আসবে। তখন আমরা এক্স্যাক্টলি কিন্তু বলতে পারবো না, ওই জন্য আমাদেরকে ফর্মুলা দিয়েই করতে হবে, তাহলে সুবিধা হবে। ফর্মুলাটা কি মনে রাখবে, এই ধরনের অঙ্কগুলোকে সলিউশন করার জন্য শেষে যে পাত্রে দুধ থাকবে সেটা হচ্ছে এক্স, প্রাথমিক অবস্থায় ছিল যেটা সেটা, ইনটু ওই এক্স থেকে যেটা তোলা হচ্ছে ওয়াই, ওয়াইটা বিয়োগ করতে হবে, বাই এক্স দিয়ে ভাগ করতে হবে পাওয়ারে এন, এনটা হচ্ছে যতবার তুমি করেছো সেই ততটা বার এখানে লিখতে হবে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, এক্স এর মান বলো 50, এখানে 50 মাইনাস 5, আর নিচে হচ্ছে কত 50 পাওয়ারে। আচ্ছা কেউ বলতে পারবে কতবার করা হয়েছে এই প্রক্রিয়াটা? কেউ একজন বলো তো। আচ্ছা 2বারও বলছো 3বারও বলছো, এবার আমি কোনটা নেব? 3বারটা নেব, তার কারণ হচ্ছে প্রথমে একবার করা হয়ে গিয়েছে, গিয়ে বলছে এই প্রক্রিয়াকে আরো 2বার, তার মানে টোটাল কিন্তু 3বার, 2বার কিন্তু নয়। 2বার দিয়ে হয়তো উত্তর একটা অপশনে মিলেও যেতে পারে মেবি, কিন্তু 3বারটাই হচ্ছে এখানে যেটা আসবে সেটা সঠিক হবে। তাহলে 3 আমরা পাওয়ারে বসিয়ে নেব। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা থাকলে বলো এখন। তাহলে 50 ইন্টু উপরে কত হচ্ছে 45 আর নিচে হচ্ছে 50, তার পাওয়ারে কিউব। আচ্ছা এটা দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত আসে, 5 দিয়ে কাটলে 9 আর নিচে 10, তাহলে 50 ইন্টু 9/10 ইন্টু 9/10 3বার লিখতে হবে। এই টুম্পা ক্লাসে আছো না মনে হয়? আচ্ছা 10গুলোকে যদি আমরা নিচেই এইভাবে রেখে দিই তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। কেমন সুবিধা হবে? 3টে 9 গুণ করলে 729,
তার সঙ্গে একটা 5 গুণ করবা, আর নিচে 100। দেখো 5 9 45-এর 5, তার মানে শেষ সংখ্যাটা 5 থাকবে, মানে এটা উত্তর হতে পারে না, এটাও হতে পারে না, হয় বি নাই ডি। আচ্ছা, এরপরে হচ্ছে 5 দুগুণ 10, আর হাতের রয়েছে আমাদের 4 45, তার মানে শেষে 45 থাকবে, তার মানে এখানে একটা 45 রয়েছে। 5 দুগুণ 10, আর এখানে হচ্ছে আমাদের হাতে 4 45, দু জায়গায় 45 রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 35 আর 1 এ 36, নিচে হচ্ছে 100, তাহলে হচ্ছে 36.45। তাহলে উত্তর হয়ে যাবে এই যে 36.45, অপশন ডি উত্তর হবে। সলিউশন হিসেবে আমি পাশেও রেখে দিয়েছি। বলো, এখানে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা বলো। চলো তাহলে পরের অঙ্কে যাই, পরের অঙ্কটা বলো। অপশন সি। আচ্ছা, এটা এখানে কি বলছে, শুদ্ধ দুধে ভর্তি কোনো পাত্র থেকে 20% দুধ কিন্তু তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালা হলো। আমরা এখানে একটা কাজ করব, মনে করব যে 100 লিটার মতন দুধ রয়েছে, এটাকে আমরা ইনিশিয়াল কেসে ধরে নেব। হ্যাঁ, তাহলে 20% মানে আমরা 20 লিটার তুলব। তাহলে আমাদেরকে এইটা হবে এক্স এর মান, আর এইটা হবে আমাদের ওয়াই এর মান। এইটা কিন্তু তোমাদের অঙ্কে অ্যাকচুয়ালি বলা নেই, এটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? কেউ 10ও ধরতে পারো, 10 যদি ধরো তখন এটা 2 হবে, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। কিন্তু সবাই 100 দিয়ে বোঝে, তাই জন্য আমি 100 লিখেছি। এবারে এই ফর্মুলা দিয়ে আমাদের কি ছিল, ফর্মুলা ছিল এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে এই প্রক্রিয়াটি মোট 3 বার করা হচ্ছে। তাহলে 3 বার করা হলে এখানে 100 যদি ধরি, এটা 100 মাইনাস এখানে 20 করো, আর নিচে হচ্ছে 100, পাওয়ারে আমাদের 3। তাহলে 100 ইন্টু উপরে হচ্ছে 80, নিচে হচ্ছে 100, কাটাকুটি করে ফেলো। তাহলে 8/10, 10 রাখলে সুবিধা হবে না নাকি? 10 রাখলে মনে হচ্ছে সুবিধা হবে। 10 একটা 10, আবার একটা 10, আবার একটা 10, দুটো 10 কেটে যাবে 100 দিয়ে, একটা 10 পড়ে থাকবে। 8 8 64, মানে 8 এর কিউব মানে 512, 512/10 মানে আমরা বলে দিতে পারি এখানে 51.2, বা 20 বলতে পারো, এটা 20 বলে। এই যে অপশন সি উত্তর। বলো প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার তো? তাহলে ক্যালকুলেশন এই যে করা রয়েছে, যদি মনে করো ওটাকে 10 ধরবে আর একটা 2 ধরবে, তাও তোমাদেরকে সহজে হয়ে যাবে, তখন কাটাকুটির ঝামেলাটা কিছুটা কমবে, কিন্তু সেই একই ব্যাপার। তবে 100 ধরে অনেকের সুবিধা হয়। এটা বলো তো। চলো সলিউশনটা দেখি। সবার প্রথমে আমরা প্রাথমিক অবস্থায় ধরে নেব, হ্যাঁ, যে প্রাথমিক অবস্থায় পাত্রে যেটা ছিল সেটা হচ্ছে এক্স। যদি আমরা ধরে নিই, তাহলে আমাদেরকে লাস্টে যা থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস 8 বাই এক্স টু দি পাওয়ার 4, কারণ টোটাল কিন্তু 3 বার না, আরও বলেছে যখন, আরও আগে একবার হয়ে গিয়েছে 4 বার। এবার এইটাকে আমরা, ও এখানে ডাইরেক্ট উত্তর দিচ্ছে, তো এটাকে আমরা কি লিখবো, এক্স মাইনাস 8 টু দি পাওয়ার 4 বাই, এখানে হচ্ছে এক্স একটা আগে গুণ, আচ্ছা ব্র্যাকেট দিতে হবে, নাহলে হবে না, মানে অনুপাতে যখন আমরা লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস 8 বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এইটা বাই এক্স আগে প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেটা হচ্ছে 16/81। কাটাকুটি যদি আমরা করে নিই, তাহলে এখানে আসবে আমাদের, আর এই পাশেরটাকে আমরা কি লিখবো বলতো, এটা লিখবো 2/,
2/3 এই 4 কিন্তু আমাদের চলে যাবে, তাহলে x-8 হচ্ছে x সমান সমান হচ্ছে 2/3। কোনাকুনি গুণ করে দাও, 3x মাইনাস হচ্ছে 24, এদিক হচ্ছে 2x, এক পাশে নিয়ে আসো, তাহলে হচ্ছে 3x মাইনাস 2x ইজ ইকালস টু হচ্ছে 24, তার মানে x এর মান কত আসবে? 24। তাহলে এই 24 লিটার আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এখানে মানে সেই মিশ্রণে প্রাথমিক অবস্থায় আর শেষের যে অনুপাত এটা হবে। চলো এখানে আমাদের অপশান হচ্ছে সি হচ্ছে। পরের কোশ্চেনে চলে এসো। আচ্ছা, এটাও কিন্তু আমাদের সেই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনেরই পার্ট, কিন্তু আমরা একটা পদ্ধতি তোমাদেরকে বলেছিলাম, সেই পদ্ধতিটা দিয়েই সমাধান করব। দুটো মেথডে করা যায়, দুটো তিনটে মেথডে করা যাবে, কিন্তু তোমাদেরকে সবচেয়ে বেটার যেটা হবে সেটা আমি বলছি। তার আগে অনেকে অনেক রকম ভাবে করে, তো কিভাবে কিভাবে করা হয় এই অঙ্কটা সেভাবে আমি আগে বলি। সবার প্রথমে দেখো অঙ্কটা কি বলছে, 20 লিটার, তোমাদের উত্তর সবারই 4 এসছে, ঠিক আছে, সবারই ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, 20 লিটার স্পিরিটের মিশ্রণে এখানে বলছে স্পিরিট ও জলের আয়তনের অনুপাত আমি জানি 4:1। বলছে ওই মিশ্রণে আর কত লিটার স্পিরিট যোগ করলে বলছে তাদের অনুপাত নাকি হবে 5:1। তাহলে প্রথমে তোমাকে আমি বলবো যে প্রথমে তুমি এই 20 লিটারটাকে এই 4:1 অনুপাতে ভাগ করে ফেলো। সেটা ভাগ করে বলতে মানে কতটা পরিমাণ স্পিড রয়েছে সেটা দেখো, আর কতটা পরিমাণ জল রয়েছে সেটা তোমরা আমাকে ভাগ করে নাও। তাহলে এখানে আমাদের স্পিডের পরিমাণ থাকবে 4, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 16 আসবে, আর আরেকটা আসবে কত বলো তো, 4 আসবে। অনুপাত নিচেই লিখে দাও 5:1। এবার দেখো তো কি মেশাতে বলেছে, কোথায় দেখো কত লিটার স্পিড যোগ করতে বলছে, তার মানে স্পিডের পরিমাণটা কিন্তু বাড়বে, অর্থাৎ প্রথমটা কিন্তু বাড়বে, তাহলে দ্বিতীয়টা কিন্তু একই থাকবে, তাহলে এটাকে 4 বানাও। কারণ আগে জল 4 লিটার ছিল, এটা জল 4 লিটার ছিল, তাহলে এখনো তাকে 4 লিটারই থাকতে হবে, তাহলে দুই দিকে 4 দিয়ে গুণ করো, তাহলে এদিকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 20 হয়ে যাবে, বা আমি পরের লাইনে লিখছি প্রয়োজনে, এখানে না লিখে আমি পরের লাইনে লিখছি। তাহলে এদিকটা হচ্ছে 20 আর এদিকে কত হবে 4, তার মানে দেখো আগে ছিল 16 লিটার এখন হয়েছে 20 লিটার, তাহলে কত লিটার যোগ করেছি 4 লিটার, তাহলে এটা কি হলো, স্পিড যোগ হয়েছে 4 লিটার, তাহলে অপশন আমাদের সি হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু আমি তোমাকে যদি এই অঙ্কটাকেই যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করি তখন তোমাদের কিন্তু অনেক চাপে পড়ে যাবে, দেখবে। ধরো আমি তোমাকে বললাম এই যে এখানে 20 রয়েছে না, এটাকে বললাম 27 লিটার, এবার অঙ্কটা করো তো দেখি কত উত্তর আসে। মনে করো বাদ বাকি সব একই কেস, শুধু আমি ওটা 27 লিটার করে দিলাম। 5.4, তার মানে তোমরা এই আমি যে মেথডের মাধ্যমে করেছি এইভাবে করেছো না অন্য কোনো ভাবে করেছো? হ্যাঁ, এইবারে ওই আমি এইভাবে যদি করি এখন না, এই 27কে আমাদের যদি এই 4:1 অনুপাতে যদি ভাগ করতে হয় আমাদের কিন্তু চাপ হবে। আমি তোমাদেরকে ওই জন্য আমি একদম নিজে থেকে একটা রুলস তৈরি করেছি, যেটা হচ্ছে তোমার এখানে 27 কেন, 7027 থাক না, তাও চাপ নেই, অঙ্কের উত্তর একটা বেরিয়ে যাবে। কিন্তু ওই ব্যালেন্স করা নিয়মে গিয়ে অনেক অঙ্ক গিয়ে দেখবে তোমরা আটকে পড়বে, কারণ এইগুলোকে প্রথম কথা অনুপাতে ভাঙতে হবে, তারপরে আবার এদেরকে ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স করা হয়তো সহজ অঙ্কের ক্ষেত্রে হবে, এইগুলোর ক্ষেত্রে ছোট ছোট অনুপাত ছোট ছোট ডেটা এইগুলোর ক্ষেত্রে হয়ে যাবে। কিন্তু যখন দেখো এখানে 27, এখানে যদি তুমি এমন একটা সংখ্যা দিই 123 দিয়ে দিলাম, দেখবে এই অনুপাতে ভাঙতে গিয়ে সব পয়েন্টে উত্তর চলে আসবে, তখন চাপটা হবে বেশি। ওই কারণে আমি একটা রুলস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে সবার প্রথমে ভালো করে শোনো, যারা জানো না জেনে নাও। প্রথম অনুপাতকে লিখে দেবে, লিখে দিলাম,
দ্বিতীয় অনুপাত ঠিক তার নিচেই দিয়ে কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ মানে কি, ওই এখানে 4 আর 1 গুণ করলে হবে 4 1 কে 4, লিখে দাও 4 1 কে 4, এতে তো কোনো ঝামেলা নেই। আচ্ছা নিচেরটা কোনাকুনি গুণ করো 5 1 কে 5, এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। এবারে এদের মধ্যে কতটা পরিমাণ পার্থক্য আছে বা গ্যাপ আছে সেটা বার করো, ডিফারেন্সটা দেখো। ডিফারেন্সটা হচ্ছে কিন্তু 1, সেই একটা লেখো। এই স্টেপ পর্যন্ত কারোর অসুবিধা নেই আশা করি। এবারে এই 1 এর সঙ্গে ইনিশিয়াল কেসে যেটা ছিল সেটাকে তুমি গুণ করে দাও। ইনিশিয়াল বলতে প্রাথমিক অবস্থায় যেটা ছিল, গুণ করে দিলে। এই হলো আমাদের ফার্স্ট স্টেপের কাজ। এই স্টেপ কাজ করতে আমার মনে হয় খুব বেশি হলে তোমাদের 5 সেকেন্ড সময় নষ্ট হতে পারে। কোনাকুনি গুণ বিয়োগ করে 20 গুণ করা কতটা সময় লাগবে, 5 সেকেন্ডই ধরলাম। দ্বিতীয় স্টেপে চলে এসো। দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই যে ডেটাটা এসছে না, ওই 20 1 কে 20, এখানে 20-র বদলে অন্য কিছু আসতে পারে। প্রথম অনুপাতের যোগফল দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5। আর যেটা মেশাতে বলছে তার বিপরীতটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। মেশাতে বলছে কি, স্পিরিট, তাহলে জল দিয়ে ভাগ করব, অর্থাৎ 1 দিয়ে ভাগ করব। তাহলে কাটাকুটি করলে 4 লিটার। এই হলো আমাদের অঙ্কের উত্তর, হচ্ছে 4 লিটার। দ্বিতীয় স্টেপ আমরা এখানে করেও রেখেছি, একবার দেখে নিতে পারো। এবার তোমাদেরকে এই 27 যদি দিয়েছিলাম, তাহলে এই 20টা জাস্ট 27 হবে, আর তো কিছুই না। তাহলে উপরে 27 আর নিচেই কত হবে, 5। তাহলে ভাগ করে দেখো, 5.4 আসছে নাকি। কিন্তু তুমি 27টা ব্যালেন্স মেথডের মাধ্যমে একবার বাড়ি করে দেখো, তোমাদের দেখবে প্রবলেমটা কোথায় আসে সেটা তখন তোমরা বুঝতে পারবে। শুধু 27 না, এখানে তো 117 থাকতে পারে যেগুলো ভাগ যায় না। আর অনুপাত তো তোমাদের এরকমও থাকতে পারে, এটা 41, এটা 11। লাও খেলা করো, এবার কি করবে দেখো। আমি তোমাদের অসুবিধাগুলো বলছি, কিন্তু এটা ভেবো না যে আমি তোমাদের বিপদে ফেলছি। পরীক্ষার হলে ডেটাগুলো দেখতে পাচ্ছ, এটাকে 20.1-9 এত লিটার বলেছে, বলে অনুপাত দিয়েছে 41:11। এবার কি করবে, ব্যালেন্স করবে? ব্যালেন্স করে নামাতে পারবে তো? ওই জন্য তোমরা একটু যদি কষ্ট হয় এই মেথডটা মনে রাখো, সব অঙ্ক এই একটা নিয়মের মাধ্যমে হয়ে যাবে। এটা মানে একদম নিজে থেকে তোমাদের জন্য তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করছি। হয়তো এই ট্রিক্স অন্য কেউ আমার কাছ থেকে দেখে হয়তো তারা আবার করাতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? বলো ট্রিক্সটা চলবে তো নাকি না চলবে না, নাকি বিশাল কঠিন হয়ে যাচ্ছে? চলো তাহলে পরের অঙ্ক এবং পরপর অঙ্ক এবার সবকটা তোমরা পেরেও যাবে আশা করি। পরেরটা বলো। আর এইগুলোই ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসবে, চিন্তা করো না। যা করিয়ে দেবো দেখবে সেইগুলোই তোমরা পরীক্ষার হলে গিয়ে আশা করি কমন পাবে। আচ্ছা ব্যালেন্স করার নিয়মটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ অনেক অঙ্কে ব্যালেন্স করার নিয়মটা সহজ হয়। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। 84 লিটারকে আমরা 3:4 অনুপাতে যদি ভাগ করি, দেখো এদের যোগফল হচ্ছে 7। তাহলে 7 বারং মানে এখানে হচ্ছে 3 বারং 36 একটা হবে, 4 বারং 48 একটা হবে। এটা কি করে করছি বুঝতে পেরেছো তো? টোটাল যোগফলটা 7, তাহলে 7 ইউনিটের মান হচ্ছে 84, তাহলে 1 ইউনিটে হচ্ছে 12, তাহলে 3 বারং 36 একটা, 4 বারং 48 একটা, এরম ভাবে। হ্যাঁ, তারপরে গিয়ে আমরা এই 3:5 অনুপাতে আমরা কিন্তু এটাকে করব। এবার যেহেতু কি বলছে আরো যত লিটার জল, তাহলে মনে রাখবে প্রথমে দুধ ছিল পরে জল। তবে একটা কথা বলি তোমাদেরকে না, এই প্রশ্নটা একটু গন্ডগোল করার জন্য এই অনুপাতটাকে না আবার চেঞ্জ করতে পারে। মানে চেঞ্জ করা বলতে ব্যাপারটা হচ্ছে, মানে এই পরের অনুপাতটাকে না আগে জল বলে পরে তোমাদের দুধ বলতে পারে, এটাও কিন্তু করে। কিন্তু এই ক্ষেত্রে করিনি, যেহেতু এখানে অনুপাতটা বদলানো মানে এখানে জাস্ট এই অনুপাতটাকে চেঞ্জ করেছে নাকি। তাহলে এখানে আমাদেরকে জলের পরিমাণটা পরে রয়েছে, তাহলে আমরা জলটা যোগ করছি, তাহলে দুধটা তো সেম আছে, তার মানে 3 দিয়ে এটা 12, এটা 3 দিয়ে 12, তাহলে এখানে হচ্ছে আমাদের 36, এখানে হচ্ছে আমাদের 60। তাহলে এখানে 36টা ঠিক আছে, এটা কতটা বেড়েছে, তাহলে +12। দেখো এটাও কিন্তু সহজ হয়েছে, কিন্তু ডেটা কঠিনের ক্ষেত্রে তখন কিন্তু অসুবিধা হবে।
এবারে আমাদের নিয়ম কি ছিল? আমাদের নিয়ম হচ্ছে 3 আর 4 লিখবো, 3 আর 5 লিখবো, গুণ করলাম 15 হলো, এটা গুণ করলাম 12 হলো, ডিফারেন্স বার করলাম 3 হলো, 3 এর সঙ্গে 84 কে যোগ করব, প্রথম অনুপাতের যোগফল নিচে পাঠাবো 7, আর দ্বিতীয় অনুপাত থেকে যেটা যোগ করতে বলছে তার বিপরীতটা নেব, জল যোগ করতে বলছে তাই 3 দিয়ে ভাগ করব, 3 3 কেটে গেল, 7 12 84। এই দুটো মেথডের মধ্যে ডিফারেন্স আসে, কিন্তু হয়তো এই মেথডটা কিছু কিছু ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে কঠিন, বাট এই অঙ্কের ক্ষেত্রে কঠিন লাগতে পারে, কিন্তু এইটা একটাই নিয়ম, সব জায়গায় কাজে লাগবে, ডেটাগুলো একটু আলাদা হলেও কোনো চাপ হবে না, এটাই আমি বোঝাতে চাইছি। 3 দিয়ে ভাগ বলতে দেখো তোমাকে এখানে জল যোগ করতে বলেছে বা জল মেশাতে বলেছে, তাহলে তুমি কি করবে, উল্টোটা দিয়ে ভাগ করবে। তাহলে জল কোথায় রয়েছে, জল হচ্ছে এই 5, এইটা হচ্ছে জল, আর তাহলে উল্টোটা দিয়ে ভাগ করা মানে এই যে 3 দিয়ে ভাগ করা, বুঝেছো? আর উপরের পার্টটা তো দেখো, উপরের পার্টটা তো তোমাদের কোনো অসুবিধা নেই। আমি কি আরেকবার ফ্রেশ করব? ধরো করি, 3 আর 4, 3 আর 5, কোনাকুনি গুণ 15, এদিকে গুণ, এগুলো মুখে মুখে হয়ে যাবে 12, ডিফারেন্স কত 3, তার সঙ্গে প্রথম 84টা গুণ হয়ে যাবে। আচ্ছা, এই স্টেপ পর্যন্ত তো কোনো অসুবিধা নেই, সিম্পল কাজ, হ্যাঁ কি না? আর একটা স্টেপ করতে পারবে না, প্রথম অনুপাতের যোগফল নিচেই চলে যাবে 7, আর দ্বিতীয় অনুপাত থেকে যেটা মেশাতে বলছে তার উল্টোটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে জল মেশাতে বলছে মানে জল দিয়ে না, 3 দিয়ে ভাগ হবে। এই তো রিচা, দেখো তো এবার ঠিক আছে কিনা, মনে রাখতে পারবে তো? একটু নোট করে নিও খাতায়, নিজের মতন ভাষায় মতন লিখে নোট করে নিও, তাহলেই হবে। পরেরটা বলো। এই যে অঙ্কটা না, তোমরা যদি ওই রেশিও দিয়ে করো, মানে ব্যালেন্স করে করো, তাহলে চাপ আসে। আমি তোমাদেরকে বারবার বলছিলাম এটা ব্যালেন্স করে করো খুনি, তোমরা বাড়ি গিয়ে বসে করো, দেখবে। অপশন ডি। যাদের ক্ষেত্রে সহজে রেশিও দিয়ে মানে ব্যালেন্স করে করা যায় সেগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলোর ক্ষেত্রে হয় না, করা যায় না, সেইগুলো একটু সূত্রটা ব্যবহার করলে কি হয়, সুবিধা হয়। আচ্ছা, এখানে আমাদের 200 বলছে যখন, তাহলে অনুপাতটাকে আমরা কি করব, চেঞ্জ, প্রথমে লিখে নেব 5:3 তে লিখবো আমরা, মানে ব্যালেন্স করে করব না, কারণ ব্যালেন্স করে এই অঙ্কটা প্রচুর বড় হবে আমি জানি। এটা 3:5, গুণ করে দাও 25, গুণ করে দাও 9, ডিফারেন্স 16, তার সঙ্গে 200 গুণ, অঙ্ক শেষ হয়ে গেছে। দেখো প্রথম অনুপাতের যোগফল 8 বসিয়ে দাও। হ্যাঁ, এইবার একটা কাজ করতে হবে, তামা, তামা মেশাচ্ছে, তাহলে তামা কোথায় রয়েছে, প্রথমে জিঙ্ক পরে তামা, এদিকে দেখো জিঙ্ক তামা, এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে এই অনুপাতটা, আমি দেখো গোল করছি বারবার, এটা তামা আর জিঙ্কের করতে হবে, তখন তোমাদের অনুপাতটাও ঠিক করে লিখো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমি তামা যখন মেশাবো, তাহলে তামা মানে এটা, তাহলে এটা মেশাতে বলছে, তার মানে আমরা এর উল্টোটা দিয়ে ভাগ করব 3, দেখো এটা দিয়ে কাটলে হয় 2, তাহলে 400 কে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আর কি এখানে উত্তর ডি ছাড়া আর কেউ হতে পারে? বোঝাতে পারলাম? হ্যাঁ, এটা এটা হচ্ছে আমাদের নিয়মটা, এটা প্রথম অনুপাতের কাজটা হচ্ছে যোগফলটাকে নিচেই চলে গেল, মানে প্রথম অনুপাতের কাজ শেষ, আর দ্বিতীয় অনুপাত থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেটা মেশাতে বলছে তার উল্টোটা আমরা এখানে দিয়ে ভাগ করব, এটা হচ্ছে নিয়ম। পরেরটা একটু বলো। ছি, দেখি কোনটা ঠিক হয়, 4 উত্তর 12 উত্তর। আচ্ছা, 12, 12তে বেশি ভোট পড়ছে, 4এও ভোট পড়েছে, ঠিক আছে দেখছি। সবার প্রথমে অনুপাতটা আমি লিখি 5:1, তবে সাবধান, এখানে জল আর ডেটল। আচ্ছা, এবারে এই অনুপাতটা হলো,
আর এরপরে হচ্ছে জল আগে ও ডেটল, তাহলে ঠিকই আছে, অনুপাত চেঞ্জ করা নেই। এখানে কোনাকুনি গুণ করো 5, এটা গুণ করো 3, ডিফারেন্স করলে 2, 2 এর সঙ্গে 36 গুণ প্রথম অনুপাতের যোগফল অর্থাৎ 6 নিচে চলে গেল। দ্বিতীয় অনুপাত থেকে কি নেব, কি মেশাতে বলছে, ডেটল জলে আর কতটুকু ডেটল, ডেটল এই যে ডেটল মেশাতে হচ্ছে। তাহলে আমরা ডেটলটা কোথায় রয়েছে, এখানে জল কিন্তু আগে, ওয়াটার আগে, ডেটল পরে, তাই তো? তাহলে এখানে যেহেতু ডেটল মেশাতে হবে, তাহলে ডেটলটাকে নেব না, আমরা জলটা দিয়ে ভাগ করব, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। এটা দিয়ে কাটলে হচ্ছে 6 6 36, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 2 2 4, আমার তো 4 লিটার আসছে, নাকি না ভুল করেছি আমি? আর সঠিক উত্তর 4ই তো। তোমরা 12 উত্তর কনফিডেন্সের সাথে দিচ্ছ, কি ব্যাপার? তোমরা মনে হয় 1 দিয়ে ভাগ করে ফেলেছো। 1 দিয়ে ভাগ করছো কেন? কারণ ডেটল যদি মেশাতে বলে তাহলে ডেটল দিয়ে নয়, তখন জল দিয়ে ভাগ করবে, মানে যেটা মেশাতে বলছে তার উল্টোটা। ঠিক আছে, পরের কোশ্চেনটা তাহলে বলো। এই অঙ্কটাই পরীক্ষা এসেছিল, কি যেন বলে তোমাদের এই আগের দিন যে কি পরীক্ষাটা হলো, ডব্লিউবিপিএসআই নাকি? এটাই এসেছিল, অথচ এটা আমি দীর্ঘদিন ধরে করাচ্ছি। 81, অপশন বি, একদম 81 উত্তর। কারণ এটাই ডব্লিউবিপিএসআই এর প্রশ্ন, কিন্তু কিন্তু এটা আমার এই পিপিটিটা না হলে 1 বছর আগের এই অঙ্কটা তুলে নেওয়া, জানো, এটাই দিয়েছে। যাই হোক, তো আমরা ব্যালেন্স, 81 আসবে। তো ব্যালেন্স করা নিয়মে করতে পারি যদি তোমরা মনে করো। নিয়ম কি আমাদের, প্রথম অনুপাত, তবে একটা কথা বারবার বলছি, দুধ আগে, তাহলে এখানে আমাদের দুধ আর পরে ওয়াটার। আচ্ছা, নিচেই আমাদের এখানেও দেখো দুধ, এই জায়গায় তোমাদের কিন্তু অনুপাতটা চেঞ্জ করবে, আমি সেখানে গোল করলাম, করে তোমরা একটা নিয়মে অঙ্ক করে যাবে, সেটা উত্তর থাকবে কোথাও না কোথাও। এই ভুলটা কিন্তু করো না জানো, হ্যাঁ, বাড়ি এসে বলো না জানো, ইস এরম 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 কথা বলবে। এটা কি করবে জানো, জল ও দুধের অনুপাত দিয়ে দেবে এই 3:7, আর তোমরা সবাই ওই 3:7 এর নিচে লিখবে, লিখে একটা উত্তর, একটা রেজাল্ট পাবে। ধরো জায়গাটা উত্তর আসলো, সেটা মনে করো 72, এই অপশন সিতে দিয়ে দিল, তখন তোমরা অনেকেই দেখবে অপশন সি উত্তর দিয়ে আসবে, সবাই প্রায় দেবে, কিন্তু এইটাই হবে তখন ভুল উত্তর। তার কারণ অনুপাতটাকে তো এখানে দুধ না লিখে এখানে জল আর দুধ লিখেছে, অনুপাতে চেঞ্জ করে, আমি দেখেছি এরকম করবে কিন্তু, হ্যাঁ। এখন প্রশ্নগুলোকে নতুন করে জয়েন করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটাকে তাহলে আমাদের কি করতে হবে, আমরা দেখে নেব, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের ভুলটা কম হবে। তাহলে এই 7 আর নিচে হচ্ছে 3, এটা যদিও ব্যালেন্স করাই একদম যেই সেই হয়ে যায়, কারণ কোনাকুনি গুণ করো, তবু আমি এটা করছি, 3 7 21, এটা হচ্ছে আমাদের 14, তাহলে ডিফারেন্স হচ্ছে 7, এর সঙ্গে 729 যোগ গুণ করতে হবে। নিচে হচ্ছে এটা 9 ইন্টু যেটা যোগ করতে বলেছে, কি মেশাতে বলেছে, কত পরিমাণ জল, জল মেশাতে বলছে, মানে 7 দিয়ে ভাগ করে দাও, এটা দিয়ে কাটো, 9 মানে 81। এইটা আর ব্যালেন্স মেথডে দেখবে এটা আরো অনেক সহজ হবে ব্যালেন্সে। ধরো প্রথম অনুপাত রয়েছে 7:2, আর পরেরটা দেখো 7:3। এবার মজার বিষয় হচ্ছে এখানে অলরেডি দুজনার কিন্তু দুধের পরিমাণ কিন্তু সেম রয়েছে, আর জলটা মিশেছে কতটা দেখো, 1 একক না, অনুপাতের 1 একক মিশেছে না? তাহলে আগে ছিল 7 আর 2 9, এই 9 ইউনিট বা 9 এককে হয়েছিল 729, এটাও জেনে রাখো, কাজে লাগবে। আর 1 এককে হবে 81, তাহলে এই 1 একক মানে 81 ইউনিট, তাহলে এই 81 ইউনিট মেশাতে হয়েছিল। দেখো তো ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, এটাও মনে রাখো, কারণ কিছু কিছু ক্ষেত্রে এটা সহজ হয়, তবে সব ক্ষেত্রে হবে এটা বলতে পারবো না। পরেরটা বলো। পরের দিন আমরা মিক্সচার এন্ড অ্যালিগেশনের আরেকটা ক্লাস করব, হ্যাঁ। মিক্সচার এন্ড অ্যালিগেশনের ক্লাস হয়ে গেলে রেশিও অ্যান্ড প্রপোর্শনের 2,
দুটো ক্লাস, অ্যাভারেজের দুটো ক্লাস। মোটামুটি এই মাসে আমরা শেষ করার চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, যদি দেখি একটা সানডে যদি দুটো ক্লাস করা যায়, স্কোয়ার রুট ওইগুলো ক্লাস করতে হবে। আর দেখতে হবে তাহলে আবার। অপশান সি বলছো আর অপশান এ বলছো। চলো, প্রথম অনুপাত 7:1, দ্বিতীয় অনুপাতকে একটু কষ্ট করে লেখো 6:1। তবে সাবধান, প্রথমে বালি সিমেন্ট, আগে দেখে নেবো বালি সিমেন্ট কিনা। হ্যাঁ ঠিক আছে। কোনাকুনি গুণ করলে এ তো দেখেই বোঝা যাচ্ছে 7 আর 6 মানে 1 আসবে। তার সঙ্গে আমি গুণ করব কাকে কাকে কাকে, 72কে। 72, নিচে হচ্ছে এদের যোগফল 8। আচ্ছা, এইবারে আমাদেরকে এই জায়গায় একটু সাবধান। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিল। আচ্ছা, সিমেন্ট কোথায় রয়েছে? দ্বিতীয় জায়গায়। তাহলে এইটা হচ্ছে সিমেন্ট, তাহলে এটা লাগবে না, উল্টোটা মেশাতে হবে 6। তাহলে এটা দেখো 8 9, এটা দিয়ে কাটলে 3, এটা দিয়ে কাটলে 2, তার মানে 3/2 মানে 1.5। 1.5 মানে এই অপশন এ হবে রাইট অ্যান্সার। যদি কেউ মনে করো ব্যালেন্স করে করবে, করতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু সিমেন্ট মিশিয়েছে করা যেতেই পারে। পরেরটা বলো। আচ্ছা, অপশন এখানে এ উত্তর 56 না 65, কোনটা বলছো? 56 মানে অপশন এ। আচ্ছা, 64 কিগ্রা বা কিলোগ্রাম বালি আর পাথর, এটাকে আমরা যদি 25% ভাগ করি, তাহলে এখানে বালি আর পাথর রয়েছে, মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে 25%। তাহলে বালি যদি 25 হয়, তাহলে অন্যটা কত হবে? 75। তার মানে অনুপাত থাকবে 1:3। হ্যাঁ কি না? আর 40% কি রয়েছে মিশ্রণে? পাথরের পরিমাণ। তাহলে পাথরের পরিমাণ যদি 40 হয়, তাহলে অন্যটা হবে কত? 60। তাহলে 60:40। কাটাকুটি যদি করে নিই, তাহলে এটা আসবে কত? 3:2। তাহলে দুটো অনুপাত তোমরা যদি চাও বার করে নিতে পারো। অনুপাত যেই চলে আসলো আমাদের কাছে, কোনাকুনি গুণ করলে এটা 2, এটা হচ্ছে আমাদের 9, তাহলে ডিফারেন্স হচ্ছে 7। 7-এর সঙ্গে 64 গুণ, ডিফারেন্স এখানে হচ্ছে এদের যোগফল 4। হ্যাঁ, এবার আমাদেরকে দেখতে হবে কি মেশাতে বলেছে। বালি, বালি মানে প্রথমে ছিল, তাহলে প্রথমটা বালি, তাহলে অন্যটা দিয়ে ভাগ করব 2। এটা দিয়ে কাটলে 16, 16 দিয়ে এটা কাটলে হচ্ছে 8, 27টা 56। আমার উত্তর 56 এসছে অপশানে। অনুপাত বলতে দেখো 25% মানে কি? যদি এখানে বালির পরিমাণ 25% হয়, তাহলে পাথরের পরিমাণ তুমি বলো কত পার্সেন্ট হবে? পুরোটা তো 100%, তাহলে আরটা 75% হবে না? তাহলে কাটাকুটি করে দেখো, এদিকে 1 আসবে, এদিকে হচ্ছে 3, 1:3, তাই প্রথমে লিখলাম। আর পরের 40% মানে কি? একজন 40 হলে অন্যজন কত হবে? 60, তাই। ঠিক আছে, যদি মনে হয় ব্যালেন্স করে করলে সুবিধা হচ্ছে, তাহলে ব্যালেন্স করে করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা তোমাদের ব্যাপার। পরেরটা বলো। চলো, এখানে আমাদেরকে যেহেতু 60 গ্রামে এটা হচ্ছে 30%, তাহলে একটা 30 হলে একটা 70 হবে। তার মানে এখানে আমরা সুগার এর পরিমাণ হচ্ছে 3 হলে ওটা হবে 7 ওয়াটার। আচ্ছা, 40% মানে কি? 40% চিনি, তাহলে 40 যদি একটা হয়, অন্যটা হবে 60। অনুপাতে যদি আমরা কাটাকুটি করে নিই, তাহলে হচ্ছে 2:3। চলো, অনুপাতে হলে কি হবে, আমাদের সুবিধাটা হবে, এই জন্য অনুপাতে একটু কনভার্ট করে নিচ্ছে। হ্যাঁ, তাহলে কোনাকুনি গুণ করলে 9, এদিকে গুণ করলে হচ্ছে কত হবে? 14। তাহলে ডিফারেন্স বার করো, কত হবে? 14 মানে 5, 5-এর সঙ্গে 60, 60 এখানে 7 আর 3 10। এইবার একটু সাবধান, আরো কত
চিনি 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 মেশাতে হবে, তাহলে চিনি মানে সুগার প্রথমে রয়েছে, তাহলে এটা না, এইটা উল্টোটা দিয়ে ভাগ করবো 3, এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটলে 2, 5 2 10, 10 গ্রাম বা চিনি কিগ্রা যা থাকবে তাই উত্তর, অপশন সি। আচ্ছা এটা কিভাবে করবে বলো, আগে ক্যালকুলেশন করো, করে উত্তর বলো, তারপর আমি বলছি। চলো সবার প্রথমে এখানে আমাদেরকে সেই আগে যে নিয়মে করেছিলাম, ঠিক আছে, সেই নিয়মের অঙ্কটা কিন্তু সেই নিয়মের না, একটু আলাদা। দেখো ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে। সবার প্রথমেই আমাদেরকে দেখতে হবে 180 টাকা করে প্রতি কিগ্রা চা, আর একটা হচ্ছে 200 টাকা করে প্রতি কিগ্রা চা, এর সাথে বলছে 5:3 অনুপাতে কিন্তু আমাদের মিশিয়ে মিশ্রণটিকে 210 টাকা প্রতি কিগ্রা বিক্রি করলে তার শতাংশ লাভ বা শতকরা লাভ কত হবে। এখানে আমরা কি করবো বলতো, আমরা কল্পনা করছি যে টোটাল হচ্ছে 8 কেজি চা ছিল, কল্পনা করলাম যে টোটাল হচ্ছে চা হচ্ছে 8 কেজি। তাই যদি হয় তাহলে এই 8 কেজির মধ্যে 5 কেজি এটা, তাহলে টোটাল সিপি যদি আমরা বার করি, তাহলে 8 কেজিটাকে আমরা কিন্তু ভাগ ভাগে কিনেছি 180 প্লাস হচ্ছে 3 ইন্টু 200, তাহলে এখানে হচ্ছে কত বলতো, 5 18 90 মানে 900 আর 600, তার মানে আমাদের সিপি রয়েছে 1500 টাকা। বলতো এইটুকু বার করাতে কারোর কোনো অসুবিধা আছে কিনা। এবার এসপি কত হবে বলতো, এসপি হচ্ছে যেহেতু 210 টাকা করে বিক্রি করছি, তাহলে 210, এবার কত কেজি চা, পুরো 8 কেজিটাই 210 টাকা করে বিক্রি করেছি, তাহলে কত হবে, এখানে হচ্ছে 8 দুগুণ 1680 টাকা। তাহলে এখানে আমাদের কত টাকা পরিমাণ লাভ হচ্ছে, 180 টাকা প্রফিট হচ্ছে না। এবার তোমরা ঐকিক নিয়ম জানো যে 1500 টাকায় লাভ হয় 180 টাকা, তাহলে ডাইরেক্ট করতে পারো যে 15, এখানে 15 দিয়ে যদি ভাগ করে দাও ডাইরেক্ট উত্তর চলে আসবে। কেন বলতো, কারণ 100 টাকাতে বার করতে হবে, তাই একই কত 100 কত করতেও পারো, কোনো অসুবিধা নেই, করো ইন্টু 100 কত, দুটো শূন্য এখান থেকে কেটে গেল, এটা দিয়ে 15 দিয়ে কাটা যায়, 15 দুগুণ 30 মানে 12, 12 15 180 মানে 12%। তোমাদের উত্তর এসছে অপশন সি, ঠিকই আসে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে কিন্তু, বারবার বলছি, এবং এগুলোকে আমরা এইভাবে সমাধান করলে যেই সেই হয়ে যাবে, কোনো চাপ হবে না, ঠিক আছে। এখানে আর আমাদের অন্য কোনো সূত্র না, জাস্ট বেসিক কিছু ধারণা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারছি। পরেরটা বলো। এটা তো তোমাদেরকে আমি বলেছি মনে হয় নাকি। থ্রি ইস টু টু মানে অপশান হচ্ছে সি, ঠিক আছে। চলো বাকিরা কেউ বলবে আর। দেখো এখানে হচ্ছে একজন দোকানদার বলছে 100 টাকা প্রতি কিগ্রা ঘি, আর তার সাথে বলছে 50 টাকা প্রতি কিগ্রা ঘি মিশ্রিত করে মিশ্রণটিকে 96 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে, করে তবে 20% লাভ করে। মানে এটাতে বিক্রি করেছে তাই, কিন্তু যেন তোমরা এখানে 100 আর এটা 50 আর এখানে কিন্তু 96 লিখে অ্যালিগেশন করো না। যদি বলো কেন, তার কারণ এই 96টা কি, এই 96টা হচ্ছে এসপি, আর তুমি উপরে লিখছো কি সব সিপি। ভালো করে শোনো, এটা কিন্তু এসপি, তাহলে এটাকে সিপি বানাতে হবে। তাহলে সেটা কিভাবে বানাবে, যেহেতু 20% লাভ করছে, তার মানে কি বলতো, তার মানে হচ্ছে 20% লাভ করছে মানে 120%-এর ভ্যালু হচ্ছে ওই 96, তাহলে 1%-এর মান কত, 96/120, আর তোমার লাগবে কি সিপি, তার মানে 100%, তাহলে 100% মানে কত বার করে দাও, এখান থেকে একটা শূন্য কাটছে, 8 × 96 মানে 80, যেন এটা 20% বলে তাই 80% মানে 80 এটা করো না কিন্তু সমীরণ,
যদি বাই চান্স এটা 70% বলতো, তখন তো তুমি এটাকে ওইভাবে লিখতে পারতে না, লিখে এখানে কিন্তু অনেক ঝামেলা হয়ে যেত। হয়তো এক্স্যাক্টলি এই অঙ্কের ক্ষেত্রে মিলে যাচ্ছে, কিন্তু এটা সবসময় মিলবে না। হুম, এটা খেয়াল রেখো। মানে আমাদেরকে সঠিক নিয়মটা শিখতে হবে, তারপরে সে অঙ্ক মিলুক বা না মিলুক সেটা পরের কথা পরে। এখানে এবার 80 লেখো, বিয়োগ করলে এই পাশে হচ্ছে আমাদের 20 নাকি, আর এই পাশেরটা হচ্ছে আমাদের 30, তার মানে 3:2 অনুপাত আমাদের 3:2 আসবে। ঠিকই আছে। ওটা আমি ভাবছিলাম যে সিপি, আমি প্রথমে ভেবেছিলাম এটা সিপি, বুঝলে, ওই জন্য আমি ভাবছি 20% দেওয়ার মানেই বা কি হলো, তাই ভাবছিলাম। কিন্তু না, এটা তো এসপি, তাহলে একে সিপি বানাতে হবে। থ্যাংক ইউ অনিশ। চলো পরবর্তী কোশ্চেনে চলো। ও এখানে করাও রয়েছে, নিয়ম দেখো, মানে অ্যালিগেশনের স্ট্রাকচারটা এরকম, হ্যাঁ। এবার এই সব জিনিসগুলো সব আমি রেডি করেছি, ওই আমাদের যে বই যেটা তৈরি হচ্ছে সেই বইয়ে সব এইগুলো সব দিয়ে দেবো। মানে এরকম এই এই সেম অঙ্ক দিয়ে একদম সেম টু সেম এইভাবে ওদেরকে সমাধান করে সুন্দর করে নিচেই রেডি করে দেবো। অথবা আর একটা কাজ করতে পারি, ওই কাজ চলছে, ওই সমীরণ ওই সব নিয়ে একটু কথাবার্তা চলছে বিভিন্ন জায়গার সঙ্গে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে আসি। পরে কোশ্চেনটা কি বলছে দেখো, 21 লিটার দুধ জলের মিশ্রণে 2/3 ছিল হচ্ছে, অ্যাকচুয়ালি অংশ বলা উচিত মনে হয় এখানে, অংশ ছিল দুধ। বলছে এতে 4 লিটার জল যোগ করা হলে নতুন মিশ্রণে দুধের শতাংশ হবে 56। আচ্ছা 21 লিটারের মধ্যে দুধ রয়েছে 2/3, একটু ক্যালকুলেশন করে নাও তো, দুধের পরিমাণটা কতটা হবে। আচ্ছা 11 বলছে অপশন ডি, এটা হচ্ছে 7 7 মানে 14 লিটার, তার মানে আর বাকিটা ওয়াটার যদি আমি ধরে নিই তাহলে সেটা কত হবে, 7। এবার আমাদের বলছে এতে 4 লিটার কি বলেছে, জল যোগ করে ফেলেছে, তাহলে এর সঙ্গে 4 লিটার যদি জল যোগ করা হয় তাহলে +4 করলে 11 লিটার হবে কে জলের পরিমাণ, কিন্তু দুধটা কিন্তু সেম রয়েছে, আগের সঙ্গে 14 রয়েছে। এর আমাদেরকে জিজ্ঞাসা করছে কি, নতুন মিশ্রণে দুধের যে শতাংশ সেটা কতটা, তাহলে দুধ রয়েছে কতটা 11, এই সরি 14, আর টোটাল যোগফল কত হবে নিচেই, ইন্টু 100 করে দাও, 4×25 100, 4×14 56, তাহলে 56 না 11 না, আমার তো মনে হচ্ছে 56, কারণ নতুনটা দিয়ে আমাদেরকে করতে বলছে। হ্যাঁ শতাংশ, এই যে পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে আমাদের, হ্যাঁ। চলো তাহলে পরেরটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিলাম, এর পরের দিনকে আমরা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন আর একটা ক্লাস করবো। আজকে ক্লাস কেমন লাগলো বলো। তাহলে এই রিলেটেড অঙ্কগুলোকে এবার তোমরা আস্তে আস্তে রেডি করে ফেলো, হ্যাঁ। চলো তাহলে আজকে আমরা এখানেই ছাড়লাম। আর বই, কোন বই পড়বে তার জন্য বর্তমানে এখানে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখো ভিউ প্রোডাক্ট, ইউটিউবে পাবলিশ করার সময় তোমরা তখন দেখতে পাবে, অথবা ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একবার দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ, এসো এসো।